বসে আছিস কেন? শুয়ে পড়তি। সমস্যা নেই ভাইয়া। বলে বোরাকের প্লেটে খাবার তুলে দিতে লাগলো আশা। বোরাক এক লোকমা ভাত মুখে দিতেই প্রাণ জুড়িয়ে এলো তার। প্রায় 3 মাস পর ফের এমন সুস্বাদু রান্নার স্বাদ অনুভব করছে জিহ্বা। মেয়েটা তো রান্না করে কেবল ঠেকা পার করার জন্য, সে রান্নায় প্রাণের ছোঁয়া নেই। অথচ বোনটা কয়েক মাস পর বেড়াতে এলে ভালো ভালো রান্না করে খাইয়ে অভ্যাস খারাপ করে দিয়ে যায়। পরে শ্বশুরবাড়ি ফিরে গেলে আর মেয়েদের রান্না মুখে তুলতেই ইচ্ছে হয় না। সত্যি মায়ের মতো রান্নার হাত পেয়েছে মেয়েটা। বোরাক মনে মনে ভীষণ তৃপ্ত হলেও স্বভাবতই তার চাপা ব্যক্তিত্বের আদলে তা বেরিয়ে আসতে পারল না। আশা ভাইয়ের সামনাসামনি চেয়ারটাতে বসলো। বোরাক জিজ্ঞেস করলো, কিছু বলবি? বলতাম, তুমি খাওয়াটা শেষ করো। বোরাকের বুঝতে বাকি রইল না বোনের মনোভাব। নতুন কিছু না, পুরনো কিছু শোনার জন্য আলাদা করে টাইম বের করে ওয়েস্ট করার মানেই হয় না। তাই বলল। সমস্যা নেই, বল, শুনছি আমি। আশা একটা গভীর শ্বাস টেনে নিল, ধীরে স্থিরভাবে কথা শুরু করলো। ভাইয়া, এভাবে আর কতদিন? কিসের কতদিন? উফ, বুঝেও বুঝতে চায় না। আর কতদিন এভাবে সঙ্গীহীন একা থাকবে? বোরাক খাবারের প্লেট থেকে মুখ না তুলেই উত্তর দিল, একা কোথায়? আমার বাবা আমার সাথে আছে, আমার প্রাণের সঙ্গী, আমার অস্তিত্ব। ভাইয়া, কথাটা কিন্তু দার্শনিক হয়ে যাচ্ছে। এমন আবেগী কথা বলে আর কতদিন চলবে? আবেগ না, বাস্তবতা। আর আমার ছেলে দার্শনিক কোনো বস্তু নয়। আচ্ছা, তোমার দিকটা না হয় মানলাম, কিন্তু বীর, তার জীবনে তো একটা মমতাময়ী দরকার। আমার জন্য যেমন আমার ছেলে আছে, তেমনি আমার ছেলের জন্য আমি। এখানে থার্ড পার্সন মমতাময়ী হতে পারে না, পারে কেবল স্বার্থপর। ভাইয়া, তুমি কেবল একটা নারীর কর্মগুণ দিয়ে পৃথিবীর সকল নারীকে বিচার করতে পারো না। নারীদের মাতৃত্বের জোর সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। নিত্য একই ঘ্যান ঘ্যান শুনতে শুনতে বিরক্ত বোরাক। প্রসঙ্গ পাল্টে নিল সে। শুনলাম হাসান ভাই গাজীপুর শাখায় ফ্যাক্টরি দিতে যাচ্ছে। আশার ভুরু কুচকে এলো, তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, কথা ঘুরাবে না ভাইয়া। তোমার সাথে আমার অনেক বোঝাপড়া আছে আজ। আমার বীরের সুরক্ষা নিরাপত্তা নিয়ে জবাবদিহিতা করতে হবে তোমাকে। বোরাকের হাত থেমে গেল। প্লেট থেকে চোখ সরিয়ে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করলো আশার দিকে। মানে? হ্যাঁ, বলতে চেয়েছিলাম না, কিন্তু না বললে পারছি না। বোরাকের কপালে চিন্তার ভাঁজ, কণ্ঠস্বর গম্ভীর হয়ে এলো তার। কি হয়েছে আশা, খুলে বলতো সব। বীর ভালো নেই ভাইয়া, সত্যি বলছি। একটা সাধারণ বাচ্চার মতো তার মানসিক ডেভেলপমেন্ট বাধাগ্রস্ত হচ্ছে। তুমি বলো, ওর শৈশবটা কেমন হওয়া কথা ছিল আর হচ্ছে কেমন? কে আছে ওর পাশে? তুমি দিনের বেশিরভাগ সময় অফিসে থাকো, আরোয়া ভার্সিটিতে ফ্রেন্ডদের সাথে। ও ও বড় হয়েছে, ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত। আমরা সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। এতদিন খোতেজা চাচি ছিলেন বলে সমস্যা হয়নি, অন্তত আপন দাদির মতো কেউ একজন পাশে ছিল তার। এখন তো চাচিও অসুস্থ। বীরকে এখন সম্পূর্ণ অপরিচিত মেয়েদের ভরসায় রাখছি আমরা। তারা কতটা আস্থাভাজন তার নিশ্চয়তা আমাদের আছে। আশা, কিছু কি হয়েছে? বীরের যত্নে কোনো ল্যাগিংস পেয়েছিস তুই? আশা সরাসরি সালমার বিষয়টা খুলে বলল না, এতে ভাইয়ের অসহায়ত্ব বাড়বে, ভেঙে পড়বে সে। তাই বলল, মেয়েদের দ্বারা শিশু নির্যাতনের কত খবর আসছে প্রতিনিয়ত। আমাদের মেয়েরাও বীরের সাথে কোনো খারাপ আচরণ করছে না, তা কিভাবে নিশ্চিত হচ্ছি আমরা? আচ্ছা, মানলাম তারা বীরের ঠিকমতো যত্ন নেয়, কিন্তু তাতে কি মমতা আছে ভাইয়া? তুমিই বলো। কেবল টাকার বিনিময়ে সে যত্ন, কিন্তু স্নেহ, মমতা, ভালোবাসা তো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। সেসবের জন্য নিজের কাউকে দরকার। নতুন কেউ যে সেসব ভালোবাসা দিতে সক্ষম হবে, তারই বা নিশ্চয়তা কি? কেমন অসহায় শোনালো বোরাকের কণ্ঠস্বর। খাওয়া থেমে গিয়েছিল অনেক আগেই। আশা ভাইকে আশ্বস্ত করতে অত্যন্ত নরম স্বরে বলল, ভাইয়া, আমরা চেষ্টা তো করতে পারি, তাই না? চেষ্টা না করে যদি আগেই ভয় পেয়ে হাত গুটিয়ে বসে থাকি, তাহলে তো সমাধান আজীবন আসবে না। এছাড়া যাকে আমরা এ বাড়িতে নিয়ে আসব, তার পরিচয় তোমার স্ত্রীর পাশাপাশি বীরের মাও হবে। একটা মেয়ে যখন প্রথম থেকে স্বেচ্ছায় এই পরিচয় গ্রহণ করতে সক্ষম হবে, তখন অবশ্যই সে বীরকে মায়ের ভালোবাসা দিতেও সক্ষম হবে। দেখে নিও, অনেক সময় দায়িত্ববোধ থেকেও নিখুঁত ভালোবাসা জন্ম নেয়। সেই সাথে তুমিও একটা ভরসার হাত পাবে। আর সেই হাত যদি মাঝপথেই ছেড়ে দেয়? আশা বুঝতে পারল ভাইয়ের শঙ্কা। ভালোবাসা সুন্দর, তবে ভয়ঙ্কর সুন্দর। ভালোবাসার দ্বারা একবার কেউ ভাঙলে
সেই ভঙ্গুর হৃদয়ে পুনরায় কারো ওপর ভরসা করাটা যে কতটা কঠিন তা হয়তো সে বুঝবে না। যার হৃদয় ভাঙে সেই কেবল জানে সেই যন্ত্রণার গভীরতা। তবুও সে হাল ছাড়ল না, শান্ত গলায় বলল, ভাইয়া, সব হাত তো আর আশিয়ানার নয়, কিছু হাত আগলে রাখতেও জানে। বোরাক এবার চট করে উঠে দাঁড়ালো। অবশিষ্ট খাবার আর গলা দিয়ে নামবে না তার। ওকে উঠে যেতে দেখে আশা উদ্বিগ্ন স্বরে বলল, ভাইয়া, খাওয়া তো শেষ করলে না তো? ফেলে দে। বলেই বোরাক বেসিনের দিকে হাঁটা দিল। হাত ধুয়ে উপরে যাওয়ার সময় আশা পেছন থেকে আবারও ডেকে উঠল। কিছু তো বললে না ভাইয়া। বোরাক সিঁড়ির দিকে পা বাড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল। কি বলবো, যা করার কর। অমনি আশার মুখে এক চিলতে বিশ্বজয়ী হাসি ফুটে উঠল। দ্রুত বলে উঠল সে, তাহলে কিন্তু আমি আমার ভাবি খোঁজায় লেগে পড়লাম। বোরাক উত্তর দিল না। নীরবে উপরে উঠে গেল সে। নীরবতা সম্মতির লক্ষণ। আশা সতেজ একটা নিঃশ্বাস ফেলে দ্রুত হাতে সব গুছিয়ে রেখে নিজে উপরে দৌড় দিল। বোরাক আশার ঘরে এলো। বিছানার মাঝখানে পাশাপাশি ঘুমিয়ে আছে বীর আর ভুবন। দুই ভাইয়ের মুখের ওপর নরম আবছা আলো এসে পড়েছে। কি মায়াবী লাগছে তাতে তাদের। বোরাক ঝুঁকে ভুবনের কপালে আলতো চুমু খেয়ে বীরকে সাবধানে কোলে তুলে নিল। নড়াচড়া টের পেয়ে বীর অস্পষ্ট স্বরে বিড়বিড় করে উঠল। উফ উফ পাপা। বীরের পিঠে হাত বুলিয়ে বোরাক আদরের স্বরে ফিসফিস করে বলল। কলিজা। বীর পাপ্পার কাঁধে মাথায় এলিয়ে আবার ঘুমে তলিয়ে গেল। বোরাক ছেলের পশ্চাৎদেশে হাত দিয়ে দেখল ডায়াপার পড়েছে কিনা। পড়েছে, আশা পরিয়ে দিয়েছে। বীরকে নিয়ে আসা ঘর থেকে বের হয়ে নিজের ঘরের দিকে হাঁটা দিল বোরাক। ঘরে এসে বিছানার দিকে এগিয়ে গিয়ে দেখল টাইটান আগে ভাগেই তার নির্দিষ্ট জায়গা দখল করে শুয়ে পড়েছে। এই পর্যায়ে তাদের আসতে দেখে মাথা উঠিয়ে নিচু স্বরে কবার ম্যাও আওড়ালো। বোরাক ইশারা করতেই ফের মাথা এলিয়ে চোখ বুজে নিল সে। বোরাক বীরকে বিছানায় শুইয়ে দিতে গেলে ওর ছোট্ট শরীরটা পুনরায় নড়ে চড়ে উঠল। ঘুমের ব্যাঘাত ঘটায় হালকা ঘ্যান ঘ্যানের স্বরে বিরক্তি প্রকাশ করতে লাগলো ও। বোরাক সেভাবেই বুকে জড়িয়ে নিল ছেলেকে। বাবার উষ্ণতা পেয়ে শান্ত হলো বীর। তবে এবার অভ্যাস মতো মুখ দিয়ে বারবার ফিডার চোষের মতো চুকচুক শব্দ করতে লাগলো। তা দেখে বোরাক আস্তে করে বিছানা ছেড়ে উঠে গেল। বোরাক উঠে যেতেই টাইটান ওর এক পা আলতো করে বীরের বুকের ওপর তুলে দিয়ে রাখলো, যেন বীরকে অভয় দিতে কাছে কারো উপস্থিতি বোঝাতে চাইছে সে। এদিকে বোরাক তাড়াতাড়ি করে ঘরের মিনি ফ্রিজ থেকে দুধ বের করে ফিডারে ঢেলে নিল। তারপর ফিডারের বোতলটা ওয়ার্মারে হালকা গরম করে নিয়ে এসে বীরের মুখে ধরল। এক হাতের ওপর বীরের মাথাটা তুলে নিয়ে অন্য হাত দিয়ে পরম যত্নে ছেলেকে ফিডিং করাতে লাগলো এই বাবা। 5 বছর পূর্ণ হতে চলল ছেলের। তবুও আজও বোরাকের কাছে 5 মাসের সেই ছোট্ট আজানটাই রয়ে গেল। বোরাকের বাবা মরহুম আজানুদ্দিন শিকদার। প্রিয় বাবার নাম যেন সময়ের কালের গহ্বরে হারিয়ে না যায়, তাই বোরাক নিজের ছেলের নাম রেখেছিল আজান। তবে ছেলেটা যেন তার হারিয়ে যাওয়া বাবা হয়েই ফিরে এসেছে তার জীবনে। আশা ঘরে এসে বিছানায় বসল। মুখে এক চিলতে হাসি, মনে রাজ্যের উত্তেজনা। খুশি মনে ফোনটা হাতে তুলে গোল্লা সুটের গসিপ নামের মেসেঞ্জার গ্রুপটায় ঢুকলো সে। গ্রুপে আগে থেকে স্নেহা, নেহা, অরোয়া, নীলিমা আর শুভ অ্যাক্টিভ ছিল। স্নেহা আর শুভর মধ্যে কোনো বিষয় নিয়ে তুমুল ঝগড়া চলছে। মেসেজের পর মেসেজে ভেসে আসছে স্ক্রিন। আশা সব কিছু উপেক্ষা করে আঙুল চালালো কিবোর্ডে। ছোট একটা লাইন লিখে সেন্ড করে দিল। মিশনে লেগে পড়ো গাইস, ভাইয়া রাজি। ব্যাস, গ্রুপে বোমা ব্লাস্ট হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট ছিল। স্নেহা আর শুভর ঝগড়া এক নিমিষে উধাও। এক একজনের সিরিয়াসলি সত্যি বলছো? কি কথা শোনালে আপু? তার মানে অবশেষে একটা বিয়ে খেতে পারছি। এমন সব মেসেজে অস্থির করে তুলছে আশাকে। সবার পাগলামি দেখে হাসলো আশা। লিখলো, এখন করণীয় কি মনে আছে তো? তুমি কোনো চাপ নিও না আপু, আমি একাই সব ম্যানেজ করে নিব। 24 ঘন্টা, শুধু 24 ঘন্টা সময় দাও, 100টা সুন্দরীর বায়োডাটা তোমার সামনে হাজির করব। স্নেহা ও শুভকে মেনশন করে লিখলো। শুভ স্নেহাকে মেনশন করে পাল্টা লিখলো। বহুত, সংখ্যাটা আর না বলি, পরে কারো মনে জ্বালা ধরে যাবে। আশা কিছুক্ষণ ওদের ঠেসাঠেসি দেখে এবার লিখলো, শোনো সবাই, আসছে শুক্রবারে সবাইকে বাসায় দেখতে চাই। কি জন্য তা নিশ্চয় বলতে হবে না। জুয়েল ভাইয়া আর আসাদ ভাইকেও জানিয়ে দে।
তখনই অরোয়া ঘরের দরজা নক করলো। আশা উঠে দরজা খুলে দিতেই উত্তেজিত অরোয়া ঝাঁপিয়ে পড়ল বোনের ওপর। আপু, আমার এখনো বিশ্বাস হচ্ছে না, কিভাবে রাজি করালে ভাইয়াকে? এভাবেই শোন, এখনই এত উত্তেজিত হলে হবে না। আরে আমি জানি এখন কি করতে হবে আমার। কালকে আমার ফ্রেন্ডদের জানিয়ে দেব, তাদের 14 গোষ্ঠীকে যত সুন্দরী আছে সবার বায়োডাটা ছিনিয়ে আনবো। আচ্ছা, সব ভালো হলেই ভালো। আচ্ছা আমি যাই এখন, অনেক কাজ। বলে যেভাবে এসেছিল সেভাবেই ঝড়ের বেগে চলে গেল অরোয়া। আশা দরজা লক করে এসে বিছানায় হেলান দিয়ে বসলো। চোখ জোড়া তার জানালার বাইরের অন্ধকারের দিকে স্থির। অরোয়ার সাথে তার বয়সের তফাৎ প্রায় 1 দশকের, অথচ বোরাকের সাথে তার ব্যবধান মাত্র 2 বছরের। বয়সের এই সামান্য পার্থক্যই তাকে ভাইয়ের জীবনের প্রতিটি ভাঙন, প্রতিটি চড়াই উতরাই খুব কাছে থেকে দেখার সুযোগ করে দিয়েছে। আশার চোখে তার এই শক্তপোক্ত ব্যক্তিত্বের ভাইটা এক জীবন্ত সুপারহিরো। কিশোর বয়সে নিজের মা হারা হয়েও ছোট 2 বোনকে মাতৃচাদরে আগলে রাখা, বাবার পাশে ভরসা হয়ে দাঁড়ানো, সেই প্রিয় বন্ধুর মতো বাবাকে হারিয়ে প্রায় ভেঙে পড়া, বাবার ঘাম ঝরানো হালাল সাম্রাজ্য রক্ষা করতে আশেপাশের স্বার্থপর মুখোশধারী কিছু শত্রুর সাথে একা লড়ে যাওয়া, সেই শোক আর লড়াইয়ের মাঝেই আরও এক গভীর ক্ষত, প্রিয় সহধর্মিনীর অকল্পনীয় ধোঁকা। 4 মাসের একটা ছোট্ট প্রাণকে বুকে জড়িয়ে নিষ্ঠুর এই পৃথিবীর বুকে একা টিকে থাকার যে অবিরাম লড়াই বোরাক লড়েছে তা তো আশা খুব কাছ থেকে দেখেছে। এই শক্ত খোলসের মানুষটার ভেতরে যে পাহাড় সম একাকিত্ব, অসহায়ত্ব, তা আশার চেয়ে বেশি কে জানবে। এবার সত্যিকারের দুটো বিশ্বস্ত ভালোবাসা এবং ভরসার হাত তাকে আগলে নিক, আল্লাহর কাছে এই প্রার্থনা। আজান, আমার বাবা ফুপিমনি এসব কি বলছে? তোমাকে আমি ভালো রাখতে ব্যর্থ হচ্ছি? তুমি কষ্টে আছো কলিজা? কিসের কষ্ট বাবা তোমার? পাপাকে বলো, কি চাই তোমার? একাকিত্বের সঙ্গী? কিন্তু পাপা তো ভয় পায় বাবা, আমার পুনরায় ঠকে যাওয়ার ভয়। বিশ্বাস করো বাবা, বেশ ভালোই আছো তুমি। কেননা কেউ তোমাকে মিথ্যে সঙ্গ দিয়ে মাঝপথে একা করে পালায়নি। স্বার্থপর পৃথিবীতে একা থাকাটাই খুব শ্রেয়। এখানে বিশুদ্ধ ভালোবাসার বড় অভাব। তোমার জীবনে কেউ স্থায়ীভাবে আসবে না। তোমাকে মিথ্যা ভালোবেসে তোমার অভ্যেস খারাপ করে দিবে, তারপর কোনো এক ভোরে ফাঁকি দিয়ে পালাবে। কিন্তু তোমার জীবনে সকাল আর আসবে না বাবা। সেই যন্ত্রণার কাছে একাকিত্বের এই যন্ত্রণা একাংশও নয়। তবুও যদি তুমি চাও, যদি তোমার হাসির জন্য সত্যি কোনো মমতাময়ীর প্রয়োজন হয়, আমি নামবো তার খোঁজে। বাবা তোমার সুখের জন্য সব কিছু করবে। কিন্তু সেও যদি কোনোদিন তোমাকে আমাকে ফাঁকি দিয়ে পালায়, তবে সেই দায়ভার আমি নিতে পারবো না বাবা। আমার পক্ষে সম্ভব না আর কোনো নতুন ক্ষত সইবার, আর কোনো দায় নেবার। নিশতি রাত, জানালার বাইরের আকাশটা আজ মেঘলা, ফিকে জ্যোৎস্নাও যেন থমকে দাঁড়িয়েছে। বোরাকের মাস্টার বেডরুমের কাচের ওপারে বিশাল বারান্দায় ঘরের ভেতর বাতিটা ডিম করে জ্বালানো, মৃদু হলদে আলোয় বীরের মুখটা নুরানি ফেরেস্তার মতোই মায়াবী লাগছে। ফিডার খেতে খেতেই বাবার বাহুবন্ধনে আবারও ঘুমের দেশে পাড়ি জমালো বীর। ছোট্ট হাতটা তখনও বোরাকের সোয়েট শার্টের কলার আঁকড়ে ধরে আছে। মুখের ডান পাশটা বোরাকের শক্তপোক্ত বুকের সাথে লেপ্টে আছে। তৃপ্তিতে নিচের ঠোঁটটা একটু উল্টে আছে। সে যে বাবার বুকে কতটুকু নিশ্চিন্তে ঘুমাচ্ছে তা তার বুক ওঠানামা করা ছোট্ট ছোট্ট প্রশান্ত শ্বাস প্রশ্বাসের শব্দেই টের পাওয়া যাচ্ছে। তবে বোরাকের চোখে ঘুম নেই। সে এক ধ্যানে তাকিয়ে আছে ছেলের ঘুমন্ত নিষ্পাপ মুখপানে। এক হাত দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই নিশুতি নিস্তব্ধতায় বোরাকের হৃদয়ের অলিগলিতে হাজারটা প্রশ্ন, দ্বিধা ও শঙ্কার আনাগোনা। নিজেকে খুব অসহায় লাগছে। নিজেকে ব্যর্থ পিতা দাবি করছে মন। সত্যি কি সে ব্যর্থ পিতা? কার কাছে একটু জানতে চাইবে? নিভৃতে তার প্রশ্ন শুনবার জন্য কেউ নেই। অগত্যা নীরব মনে অঘোষিত সেই প্রশ্নগুলো ঘুমন্ত ছেলের কাছেই তুলে ধরল বোরাক শিকদার। মাঝরাতের নিস্তব্ধতা পুরো বাড়িকে গ্রাস করে রেখেছে। প্রাকৃতিক প্রয়োজন সেরে ওয়াশরুম থেকে ফেরার পথে লালবানু বেগম মৌটুসির ঘরের সামনে এসে থামলেন একবার। দরজার কপাটটা আলতো ভেজানো। তিনি হাত বাড়িয়ে ঠেলে সামান্য ফাঁকা করে ভেতরে উকি দিলেন। ডিম বাতিতে বিছানার অবস্থা দেখে কপালে ভাঁজ পড়ল ভদ্রমহিলার। ঠিক যা আশঙ্কা করেছিলেন তাই। ঠান্ডায় জুবুধুবু হয়ে বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে চড়ুই। এদিকে মৌটুসি গোটা কম্বল নিজের কবজায় নিয়ে আয়েসে হাত পা ছড়িয়ে পুরো বিছানাটাই দখল করে নিয়েছে। আবার এক পা চড়ুইয়ের পেটের ওপর আড়াআড়িভাবে তুলে রেখেছে। লালবানু বেগম দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করতে করতে ঘরে ঢুকলেন। ঘুমের মধ্যে এই মেয়ের শুয়ে থাকার ভঙ্গি আর কোনোদিনও ভালো হবে না বোধহয়।
কাছে গিয়ে তিনি মৌটুসির কাঁধ ঝাঁকিয়ে ডাকলেন। মৌ, এই মৌ, এই সেমরি। মৌটুসি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় হকচকিয়ে উঠল। চোখ রগড়াতে রগড়াতে ভয়ার্ত গলায় বলল, কি হয়েছে আম্মা? চড়ুই? লালবানু বেগম এবার গলার স্বরটা কিছুটা নরম করলেন। কিছু না, দেখ কিভাবে শুয়েছিস। পাখিটা ঠান্ডায় কুকড়ে আছে, খেয়াল আছে? ভালো করেছো। মৌটুসি এবার চোখে ঘুম নিয়ে হাতড়ে দেখল। চড়ুইকে না পেয়ে উঠে বসলো। বুঝলো এতক্ষণ উল্টো করে শুয়েছিল সে। পায়ের দিকটায় ঘুমিয়ে আছে চড়ুই। মৌটুসি এবার ঠিকভাবে শুয়ে চড়ুইকে কাছে টেনে নিয়ে এলো। তারপর কম্বলটা দিয়ে ভালো করে ঢেকে দিল ওকে। চড়ুই ঘরের মধ্যে একটু নড়ে চড়ে আরাম করে মায়ের বুকে মুখ গুজে দিল। মৌটুসিও মেয়েকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে চোখ বুঝে নিল। লালবানু বেগম দরজার দিকে এগিয়ে যেতে যেতে বিরক্তিতে বিড়বিড় করে বললেন, সাধে কি আর বলি, আলাদা আলাদা কম্বল নে তোরা। ঘরে কি কম্বলের অভাব? কথা তো শুনবে না, একটা কম্বল নিয়ে প্রতিদিন টানাটানি। পৌষের সকাল, কুয়াশার চাদরে ঢাকা চারপাশটা এক মায়াবী ধোঁয়াশায় আচ্ছন্ন। সকালের স্নিগ্ধ আলো গাছের পাতা থেকে ঝরে পড়া শিশির বিন্দুতে চুমুক খেয়ে ঝিলিক দিয়ে উঠছে। শীতের বাতাসের একদলা হিমেলি স্পর্শে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা পেয়ারা গাছটার পাতাগুলো থরথর করে কাঁপছে। বাতাসের গন্ধে একটা স্নিগ্ধতা, ঠিক যেন ভেজা মাটি আর শিশিরের যৌথ উচ্চারণ। সামেদ আলীর চারকোনা আঙিনাটাকে ছোটোখাটো একটা বাগানও বলা চলে। গোলাপ, রজনীগন্ধা, বেলি, এমন হরেক রকমের ফুলের গাছ। এর ফাঁকে ফাঁকে মাথা তুলে আছে অ্যালোভেরা, পাথরকুচি সহ কয়েক রকমের সবজি গাছ। এই পুরো বাগানটুকু মৌটুসির পরম মমতায় গড়ে ওঠা এক টুকরো সবুজ স্বর্গ। বাগান করা বা গাছ লাগানোটা তার অন্যতম একটা শখ। বাড়িতে ছাদ বারান্দা কোনোটাই না থাকায় আঙিনাতেই সেই শখ পূরণ করেছে সে। প্রতিদিন শত ব্যস্ততার মাঝেও সময় বের করে তাদের যত্ন নেয়। এই যেমন এখন সকাল সকাল তাদের পেছনে পড়ে লেগেছে। গাছের গোড়ার আগাছাগুলো উপচে ফেলে পানি দিচ্ছে সেগুলোতে। ফজরের আগেই ঘুম থেকে উঠেছিল। লালবানু বেগম তাহাজ্জুদকালে ডাক দিয়েছিলেন। সেই সময়ে উঠে পড়তে বসেছিল মৌটুসি। মাঝে ফজরের নামাজ পড়ে আবারও পড়া। তারপর ভোরের আলো পুরোপুরি ফোটার পর এই কনকনে শীতের মাঝে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে তার শখের বাগানে। মৌটুসির পানি দেয়া প্রায় শেষের দিকে। গ্রিল দেওয়া বারান্দার দরজায় এসে দাঁড়ালো চড়ুই। উস্কো খুস্কো চুল, চোখে তখনও ঘুমের আলস্য। দুই হাত দিয়ে চোখ ডলতে ডলতে ঘুম ঘুম অস্ফুট স্বরে ডেকে উঠল, মাম্মা। চড়ুইয়ের আদরে ডাক কানে যেতেই এদিকে ঘুরে তাকালো মৌটুসি। চড়ুইকে দেখেই মৌটুসির চোখে মুখে এক টুকরো সকালের রোদের মতো মিষ্টি হাসি ফুটে উঠল। সে হাত থেকে পানির মগটা নামিয়ে রেখে বলল, আমার ভোরের চড়ুই পাখির ঘুম ভেঙেছে? কথাটা শেষ হতে না হতেই চড়ুই চঞ্চল পায়ে দৌড়ে এলো। মৌটুসি এক হাতে আগলে নিল তাকে। নিজের গায়ে জড়ানো গরম চাদরের ভেতর চড়ুইকে জড়িয়ে নিয়ে আদরে গলায় বলল, ঘরে চলো কিউটি পাই, এখানে অনেক ঠান্ডা। চড়ুইকে চাদরের ওমে আগলে নিয়ে মৌটুসি বাকি টবগুলোতে দ্রুত পানি দিয়ে নিল। এরপর চড়ুইকে কোলে তুলে নিয়ে হাঁটা দিল ঘরের দিকে। ওয়াটার হিটারে কুসুম গরম পানি করে চড়ুইকে ব্রাশ করিয়ে ফ্রেশ করে দিল। এরপর বিছানায় কোমল মুড়ি দিয়ে বসিয়ে দিল। ফোনে কার্টুন বের করে তা হাতে ধরিয়ে দিল। বলল, বসে বসে কার্টুন দেখো মাম্মা, এখান থেকে বের হবে না, বাইরে ঠান্ডা। চড়ুই আরাম করে খাটে হেলান দিয়ে বসে ফোনে ফেরি টেল কার্টুন দেখতে লাগলো। ওর পুরো মনোযোগ এখন ফোনের ভেতর। এদিকে মৌটুসি বাইরে টুকটাক কিছু কাজ সেরে রান্নাঘরে এলো। লালবানু বেগম পরোটা বানাচ্ছেন। মৌটুসি প্লেটে একটা পরোটা, ডিম পোচ আর মিষ্টি নিয়ে বারান্দার ডাইনিং টেবিলে রাখলো। তারপর ঘরে গিয়ে চড়ুইয়ের হাত থেকে ফোনটা নিয়ে রেখে দিল। এই যে চড়ুই পাখি, হয়েছে কার্টুন দেখা, এখন খেতে হবে, চলো। বলেই ওকে কোলে করে নিয়ে ডাইনিং টেবিলের সামনে রাখা উঁচু কাঠের টুলটাতে বসিয়ে দিল। টুলটা আলাদা করে চড়ুইয়ের জন্যই বানানো হয়েছিল। এতে বসে ছোট্ট চড়ুই খুব সহজেই টেবিলের প্লেট হাতাতে পারে। অনেক আগে থেকে চড়ুই নিজের হাতে খেতে পারে। মৌটুসি তাকে সেভাবেই তৈরি করেছে। শুধু রাতের খাবারটা মৌটুসি তুলে খাইয়ে দেয়, আর বাকি সময় চড়ুই নিজ হাতেই খায়। চড়ুইকে বসিয়ে দিয়ে মৌটুসি এবার সামেদ আলীকে খাওয়াতে খাবার নিয়ে ওনার ঘরে চলে গেলেন। পৌষের হিমেল হাওয়া জানালার কাঁচ ছুঁয়ে ঘরে ঢুকছে। সেই কনকনে শীতের সকালেও বোরাকের শরীরে উত্তাপ যেন কোনো কমতি নেই।
পরনের নাইকি ব্র্যান্ডের কালো স্যান্ডো গেঞ্জিটা ঘামে কিছুটা ভিজে তার ফর্সা শরীরের সাথে লেপ্টে আছে, ফলে চেস্ট ক্লিভেজ আর সিক্স প্যাকের পেশির গঠন সুস্পষ্ট ফুটে উঠেছে। কপাল আর সুঠাম বাইসেপের ওপর ঘামের বিন্দুগুলো আলোয় চিকচিক করছে। এক একটি তার সবেমাত্র জিম সেশন শেষ করে ফেরার জীবন্ত নিদর্শন। বোরাক বিছানায় ঘুমিয়ে থাকা বীরকে দেখে নিল একবার, তারপর গলায় একটা তোয়ালে ঝুলিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। গোসল সেরে ভেজা শরীরে সাদা বাথ টাওয়াল জড়িয়ে বেরিয়ে এলো বোরাক। বাথ টাওয়ালের সামনের ফাড়া দিয়ে ফর্সা বুকের কুচকুচে লোমগুলো উকি দিচ্ছে। মাথা মুছতে মুছতে সে বীরের সামনে এগিয়ে দাঁড়ালো। বীর তখনও গভীর ঘুমের রাজ্যে। বোরাক তোয়ালেটা সোফার ওপর ছুঁড়ে ফেলল, এরপর ছেলের ওপর ঝুঁকে আলতো হাতে তার নরম চুলে বিলি কাটতে কাটতে নিচু স্বরে ডাকলো, আজান বীর শিকদার, উঠে পড়ুন বাবা, স্কুলে যেতে হবে। তার সাথে যোগ দিল টাইটান। ম্যাও বলে সেও ডাকছে বীরকে। বীরের নড়চড় নেই, চোখের পাতা দুটো মৃদু কাঁপছে শুধু। বোরাক আবারও ডাকলো, বাবা আমার জান বাচ্চা, পাপার কলিজা। অবশেষে তন্দ্রা আলগা হয়ে এলো বীরের। কবার মাথা এপাশ ওপাশ করে পিটপিট করে চোখ মেলে দিল সে। বোরাক শিকদারের ঠোঁট দুটো প্রসারিত হয়ে এলো। ছেলের কপালে কপাল ঠেকিয়ে আদরে গলায় রেশ রেখে বলল, মাই চার্পি লিটল বাট, পাপা ইজ ওয়েটিং ফর ইউ মর্নিং চাপ। বাবা। বীর আচমকা এক হৃদয়স্পর্শী কাণ্ড করে বসল। নরম হাত দুটো উঠিয়ে বোরাকের গলা জড়িয়ে ধরল। বোরাক আবেশের তাড়নায় আর ঝুঁকে থাকতে পারল না। ছেলের গলার ভাঁজে কোমল ত্বকে মুখ গুজে আধশোয়া হয়ে গেল তার ওপর। আহা, কি শান্তি! যেন জগতের সমস্ত ক্লান্তি, সমস্ত একাকিত্ব এই ছোট শরীরের উষ্ণতায় মুছে যাচ্ছে। বাবা একটা ঘ্রাণ এসে ঠেকছে নাসার অন্ধ্রে। দুজনেই নীরব, নিস্তব্ধ। ঘরের ভেতর কেবল তাদের গভীর ছান্দিক শ্বাস প্রশ্বাসের শব্দ। বোরাক চোখ বুঝে সেই স্পর্শটুকু শুষে নিচ্ছে, আর বীর ঘুম ঘুম চোখে সোজা সিলিংয়ের দিকে তাকিয়ে। বেশ কিছুক্ষণ পর বীর ঘুম ঝরানো অস্ফুট স্বরে বলে উঠল, পাপা সকাল হয়ে গিয়েছে। আবেশিত বোরাক ধীরে ধীরে মাথা তুলল। ছেলের চোখের দিকে তাকিয়ে একগাল হেসে বলল, ইয়েস মাই সানশাইন, ইটস অলরেডি লেট মর্নিং। বোরাকের আলিঙ্গনের মাঝেই বীরের ছোট্ট শরীরটা মুচড়ে উঠে আড়মোড়া ভেঙে নিল। কাম অন, লেটস গেট ফ্রেশ ফার্স্ট। বলেই বোরাক বীরকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে হাঁটা দিল। বীর আবার জিজ্ঞেস করল, এখন স্কুলে যেতে হবে? বোরাক চিবুক দিয়ে ছেলের মাথায় আলতো চাপ দিয়ে বলল, অবশ্যই বাবা, এখন আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে স্কুলে যাব। টয়লেটে নিয়ে বীরকে প্রয়োজনীয় কাজ শেষে পরিষ্কার করিয়ে তাকে বেসিনের সামনের টুলে দাঁড় করিয়ে দিল বোরাক। এরপর ব্রাশ করিয়ে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ করে দিয়ে ফের কোলে করে ঘরে নিয়ে বিছানার উপর দাঁড় করালো। এবার ক্লোজেট থেকে প্রয়োজনীয় কাপড় চোপড় বের করে নিয়ে এসে বীরকে সেগুলো পরিয়ে দিল। তারপর নিজেও পরে নিল। বীর নিজের গায়ের রয়্যাল ব্লু কালারের জ্যাকেট আর বোরাকের গায়ে সেম কালারের কোট দেখিয়ে দিয়ে বলল, পাপা আজকেও ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ বাবা, আজকেও আমরা ম্যাচিং ম্যাচিং। বোরাক ড্রেসিং টেবিলের ওপর থেকে হেয়ার ব্রাশটা তুলে নিল। বীরের চুলগুলো তার মতোই ভীষণ রকমের আদুরে, তবে একটু জেদি। ওপরের দিকের কিছুটা অংশের চুল সব সময় একটু খাড়া হয়ে থাকতে চায়, আবার সিল্কি ফ্রিঞ্জগুলো কপালে ঢেকে পড়ে থাকে। ছোটোখাটো পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে মুখটা কি যে সুন্দর তার। বোরাক শিকদারের আকাশ জুড়ে জ্বলজ্বল করা তার একান্ত ব্যক্তিগত চাঁদ। বীরের থুতনির ডগায় ছোট্ট খাসটার জন্য তাকে দেখতে আরও আদরি ও মায়াবী লাগে। এই পরিবারের ছেলেমেয়েরা সবাই বংশানুগতভাবে থুতনির ডগায় ছোট একটা খাঁজ পায়, যাকে ক্লিফট চিন বলা হয়। আশা অরোয়ারও আছে, বলা বাহুল্য তাদের সৌন্দর্য বৃদ্ধিতে এই ক্লিফট চিনের বিশেষ ভূমিকা আছে। এদিকে আবার বোরাকের ঘন চাপদারি থাকায় তার থুতনির খাসটা বিশেষ বোঝা যায় না, কেবল ক্লিন শেভ করলেই চোখে পড়ে তা। বোরাক ছেলের চুল আছড়ে তাকে একেবারে তৈরি করা শেষে ওর দুই বাহুতে হাত রেখে পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিল। ছেলের অপার্থিব সৌন্দর্য দেখে মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে গর্বিত স্বরে বলল, আমার সাহসী ও সুদর্শন ছেলে। বীর পাপার মুখে নিজের প্রশংসা শুনে খুশিতে ডগমগ। এক গাল হেসে মুখ বাড়িয়ে বোরাকের দুই গালে শব্দ করে দুটো চুমুইকে দিল। এদিকে বাবা ছেলের ভালোবাসা দেখে টাইটান লেজ নাড়িয়ে এগিয়ে এসে ওদের মাঝখানে ঢুকে পড়ল। তারও এখন একটু আদরের আবদার।
বোরাক ওর কোমল শরীরে একটু আদরে হাত বুলিয়ে দিতেই ম্যামও করে আপ্লুত হয়ে পড়ল সে। বোরাক প্রয়োজনীয় জিনিসপত্র ও বীরের স্কুল ব্যাগ সহ একেবারে তৈরি হয়ে বীরকে কোলে করে নিচে নেমে এলো। কাপড় সেলাইয়ের সুবাদে লালবানু বেগমের ঘরে পাড়ার মহিলাদের আনাগোনা লেগেই থাকে, কিন্তু দর্জি ঘরের কাজের চেয়ে মৌটুসী আর তার মেয়েকে ঘিরেই তাদের যত কাজ। তাদের নিজেদের থেকেও বেশি চিন্তা যেন মৌটুসীকে নিয়ে। আজ যেমন সকাল সকাল পাশের বাড়ির এক ভাড়াটিয়া মহিলা কাপড় সেলাইয়ের নামে এসে লালবানু বেগমের পাশে বসে বেশ আগ্রহ নিয়ে প্রশ্ন করলেন, ভাবি, আপনার মায়েরারে বিয়ে শাদী দিতেন না? দেখতে শুনতে তো মাশাল্লাহ, এখনো রূপবতীও আছে। লালবানু বেগম নিবিষ্ট মনে কাপড়ের মাপ নিচ্ছেন, মাথা না তুলেই উত্তর দিলেন, দিতাম না কেন? ভালা পাইলেই দিমু। মাইয়া তো আর আপন খাঁচায় পোষার পাখি নয়। মহিলাটি যেন এই সুযোগেরই অপেক্ষায় ছিলেন। তা মাইয়াটারে কি করবেন? বাপের কাছে পাঠায় দেন? না, হ্যাঁ মাইয়ার লগেই থাকবো। মাইয়া যেই ঘরে যাইব হেই ঘরেই যাইব। তা কি কন? এক মাইয়া সমেত কেডাই বিয়া করতো হেরে? তালাকের দোষ তাও মাইনা নেওয়া যায়, কিন্তু পোলা পাইন। শুনেন ভাবি, একখান পরামর্শ দেই। আমার হাতে একখান ভালো ঘর আছে, বিশাল বড় লোক। বউ মইরা গেছে, বয়সও অল্পই। পোলা পাইন কিছুই নাই, সুন্দরী বউ খুঁজতেছে। কইতাছি আপনার নাতিদারে হ্যার বাপের নিকট পাঠাইয়া দেন। বাপের মাইয়া বাপের ঘরেই থাকুক, আর আপনার মায়েরে আমি সেই ঘরে দেওয়ার ব্যবস্থা করতেছি। ভেতরের ঘর থেকে মৌটুসী এতক্ষণ দাঁতের দাঁত চেপে সব হজম করলেও এবার আর পারল না। শরীরের রক্ত টকবক করে ফুটছে তার। চড়ুইয়ের চুল বেঁধে দিচ্ছিল সে। এবার নিজেই আঁচড়ানো চুলগুলো ক্ষিপ্র হাতে এলোমেলো করে দিল। ছোট্ট চড়ুই মায়ের কাণ্ড দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল। মৌটুসী মেয়ের প্রশ্ন উপেক্ষা করে তীব্র স্বরে লালবানু বেগমকে ডেকে উঠল, আম্মা, আম্মা, ঘরে এসো। আইতাছি, একটু খারাপ। এক্ষুনি আসো। লালবানু বেগম কাজ রেখে উঠে দাঁড়ালেন। মহিলাটিকে বসতে বলে ঘরে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কি হয়েছে মানে? সকাল সকাল গল্পের হাড়ি নিয়ে বসার মানে কি? মানুষের কাজ কাম কিছু নাই বলে তোমারও কি নাই? এত সুখী হলে কবে থেকে? মৌটুসীর ফর্সা চোখ মুখ লাল হয়ে আছে। হঠাৎ মেয়ের শান্ত মেজাজ চটে যাওয়ার কারণ বুঝতে বাকি রইল না লালবানু বেগমের। তিনি বা কি করবেন? মানুষের মুখ বন্ধ রাখার ক্ষমতা তো আল্লাহ তাকে দেননি। আস্তে কথা কমও। কি করতে হইব আমি কইরা দিতাছি। চোরের চুল বেঁধে দাও। লালবানু বেগমের হাতে চিরুনি ধরিয়ে দিয়ে নিজে রেডি হতে চলে গেল মৌটুসী। তার ড্রেস আপ মানেই ফতুয়া আর লং স্কার্ট। শীতের জন্য অবশ্য একটা কার্ডিগান, সোয়েটার আর চাদর যোগ হয়েছে। ভেজা চুলগুলো থেকে তখনও টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে মেঝেতে। সেদিকে মৌটুসীর খেয়ালই নেই। সে নিজের মতো তৈরি হতে ব্যস্ত। লালবানু বেগম চড়ুইয়ের চুলে সিথির কাছ থেকে দুই পাশে দুটো খেজুর বেনি গেঁথে নিয়ে আসছেন। সাথে আর চোখে মেয়েকে লক্ষ্য করে বললেন, মাথাটা ভালো করে মুইছে নেমো, আগা দিয়া পানি পড়তাছে। চড়ুইও বিজ্ঞদের মতো তালে তাল মেলালো নানির সাথে। অথচ মৌটুসীর মুখে কোনো রা নেই। তার চোয়াল শক্ত। সে দ্রুত হাতে চড়ুইয়ের স্কুল ব্যাগটা গুছিয়ে নিচ্ছে। মৌটুসীর নির্লিপ্ততা দেখে ছোট্ট চড়ুই বুঝল তার মাম্মার হয়তো মন খারাপ। কেননা মাম্মার মন খারাপ হলে আর রাগ হলে মাম্মা একদম কথা বলে না, চুপ করে থাকে। চড়ুই ঠোঁট উল্টে চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মাম্মার মন খারাপ হলে তারও মন খারাপ হয়। বেনিগাথা শেষ হলে লালবানু বেগম মোটা সোয়েটারটা পরিয়ে দিলেন চড়ুইকে। এরপর পায়ে মোজা দুটো পরিয়ে তাকে একেবারে তৈরি করে দিয়ে তিনি হাতে একটা গামছা নিয়ে মৌটুসীর কাছে গেলেন। মৌটুসী আয়নায় একবার নিজেকে দেখে সাইড ব্যাগটা কাঁধে নিল। লালবানু বেগম আলতো হাতে মৌটুসীর চুলের আগাগুলো মুছে দিতে লাগলেন। মৌটুসী এবার একটু শান্ত হলো। মায়ের হাতের স্পর্শে ভেতরের তোলপাড় করা রাগটা কিছুটা থিতিয়ে এলো। লালবানু বেগম ভেজা চুলেই চিরুনি বুলিয়ে দিলেন। চুলগুলো খোলাই রইল। মৌটুসীর কবজিতে একটা স্ক্রাঞ্চি হেয়ার ব্যান্ড। চুল শুকালে পনিটেল করে নিবে তা দিয়ে। খাবার বাটিতে তুলে রেডি করে রেখো আম্মা। চড়ুইকে নামিয়ে দিয়েই চলে যাব। কালকে এমনিই দেরি হয়ে গিয়েছিল। আচ্ছা।
চড়ুইয়ের হাত ধরে বেরিয়ে এলো মৌটুসি। ঘর ছেড়ে বারান্দায় আসতেই মাসুমদের ঘরের ভেতর থেকে মেহেরুনের তীব্র চেঁচামেচি আর সেই সাথে মাসুমের কান্নাকাটির আওয়াজ ভেসে এলো কানে। স্কুলে যাবি ক, মুখ দিয়ে উচ্চারণ কর। না, যাইতাম না, স্কুলে যাইতাম না আমি। মাসুমের কান্নার দমক, পরক্ষণেই পশ্চাৎদেশে আবারও কঞ্চি দিয়ে পেটানোর শব্দ চপাত। তুইও যাবি, তোর বাপও যাইব। স্কুলে না গেলে পড়া না শিখলে জীবনে করবি কি? খাবি কি? বাপের মতন কামলা দিবি মানুষের?